নিজের কোটিপতি স্বামীকে রাস্তায় ভিক্ষা করতে দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছায় ধারা। চোখে সানগ্লাসটি খুলে গাড়ির খোলা জানালা দিয়ে মাথা বের করলো। তার অনুমান ঠিক, এটাই তার প্রাক্তন স্বামী আয়মান তালুকদার, নামকরা বিজনেসম্যান, স্টাইলিশ বয় আয়মান তালুকদার। আজ এই অবস্থা কেন ছেলেটার? সে কি সত্যিই দেখছে নাকি চোখের ভ্রম? ড্রাইভারকে দ্রুতই গাড়ি থামাতে বলল ধারা। গাড়ি থেকে নেমে নিজের দামি শাড়ির আঁচল ঠিক করে নিয়ে হাঁটতে লাগলো। পথে ভিক্ষারত মানুষটির সামনে দাঁড়াতে তার পা চেপে ধরে বলল, আপা 10টা টাকা দিন, সারাদিন খাইনি, দয়া করুন আপা, টাকা দিন আমায়। ধারা অবাকের ন্যায় ঠায় দাঁড়িয়ে রইল। পেছন থেকে সিকিউরিটি দৌড়ে এলো। লোকটির হাত সরাতে চেয়েও ব্যর্থ হচ্ছিল তারা, এতই শক্ত করে চেপে ধরেছে পা। হট্টগোল দেখে গাড়ি থেকে নেমে আসে আল রাফি চৌধুরী। এসেই ধারাকে ধরে টেনে ছাড়িয়ে নিল ভিক্ষুকটির কাছ থেকে। এরপর হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল, এখানে নেমেছ কেন ধারা? আমাদের অফিস সামনেই, এই জন্যই বলেছিলাম আগে আমায় যেতে দাও। বাবাকে সারপ্রাইজ করতে আগে আগে এলে তুমি, দেখলে তো এখন পথ ভুলে কি কাণ্ড ঘটিয়ে ফেললে। রাফির বলা কোনো কথাই কান দিয়ে যাচ্ছে না ধারার। অবাকের ন্যায় পেছনে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। রাফি ধারাকে নিয়ে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ে। গাড়ি স্টার্ট দেয় ড্রাইভার। ধারা দুহাত জানালায় ভর দিয়ে একইভাবে দেখতে লাগে ভিক্ষুকটিকে। ভিক্ষুক লোকটি এবার সিকিউরিটিদের পা ধরে খাবার চাইছে, পায়ে গড়াগড়ি খাচ্ছে খাবারের জন্য। গাড়ি গিয়ে থামলো অফিসের ভেতরে পার্কিং স্থানে। ড্রাইভার গাড়ি পার্ক করতেই রাফি ও ধারা নামলো গাড়ি থেকে। রাফি এগিয়ে এসে ধারার হাত ধরল। ধারাকে একদম চুপচাপ দেখে রাফি বলল, আরে ওকে ধারা? ধারা মাথা ওপর নিচ করল, সে ঠিক আছে। দুজনে লিফট করে 4th ফ্লোরে উঠল। লিফটের দরজা খোলা মাত্র চারদিক থেকে ফুলের বর্ষণ শুরু হলো। অফিসের কর্মরত সকলে একত্রে উচ্চস্বরে ওয়েলকাম স্যার ম্যাম বলে উঠল। রাফি মুস্কি হেসে ধারার হাত ধরে লিফট থেকে বেরিয়ে অফিসের ভেতর প্রবেশ করল। সঙ্গে সঙ্গে দুটো বেলুন ফেটে পরিবেশকে আরো আকর্ষণীয় করে তুলল। রাশেদ চৌধুরী এগিয়ে এলো। রাফি গিয়ে জড়িয়ে ধরে তাকে বাবা বলে ডাকলো। এত কিছুর মাঝেও ধারা কোনো রেসপন্স করছে না, সে যেন অন্য দুনিয়ায়। রাশেদ চৌধুরী রাফিকে ছেড়ে ধারার দিকে তাকালো। মেয়েটাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো। মাথায় হাত দিয়ে বলল, ধারা মাই প্রিন্সেস। ধ্যান ভাঙে ধারার, হু বলে জবাব দেয় সে। বাবাকে সামনে দেখে জড়িয়ে ধরে বলে, আপনি কেমন আছেন বাবা? আমরা আপনায় অনেক মিস করেছি। রাশেদ চৌধুরী ধারার কপালে চুমু দিয়ে বলে, আমিও মা। এবার সবাই চলো, কেক কাটতে হবে। ধারা ও রাফি হাসি মুখে বাবার পেছন পেছন যায়। টেবিলের চারপাশে ফুল দিয়ে সাজানো, মাঝখানে একটি রেড ভেলভেট কেক। রাফি ধারার হাত ধরে কেকটি কাটে। করতালিতে ফেটে পড়ে চারপাশ। একে একে সবাইকে কেক খাইয়ে দেওয়া হলে রাশেদ চৌধুরী সবার উদ্দেশ্যে বলে, অ্যাটেনশন প্লিজ। আজ থেকে আমার এই বিশাল বিজনেসের সব দায়িত্ব আমার ছেলে রাফি চৌধুরী ও তার স্ত্রী ধারা চৌধুরীর। আমি এবার বাড়িতে নাতি নাতনিদের নিয়ে সময় কাটাবো, আর আমার অফিস সামলাবে আমার ইউরোপ ফেরত ছেলে ও বৌমা। পুরো অফিস জুড়ে হই হুল্লোড় পড়ে গেল। ধারার মস্তিষ্কে চলো অন্য কিছু। সেলিব্রেশন শেষ হয়। ধারার হাতে 1 কাপ কফি নিয়ে জানালার পাশে দাঁড়ায়। কফিতে চুমুক দিয়ে বাইরে তাকাতেই দেখে ভিক্ষুকটি এখনো বসে আছে সেখানে। তাদের অফিস থেকে স্পষ্ট দেখা যায় ওই জায়গাটি। ধারার যেন বিশ্বাস হয় না যে এটি সে আয়মান। বিশিষ্ট ব্যবসায়ী, ফিটনেস বডি, ফার্স্ট ক্লাস বয় আয়মান তালুকদার। দূর থেকে দেখলে কেউ চিনবে না। সে চিনেছে আয়মানের ডান ব্রুর কাটা অংশ দেখে। সব ভুলে গেল এই চিহ্নকে ভুলবে না কখনোই। যতই হোক, তাকে বাঁচাতেই হয়েছিল এই চিহ্নটি, এবং একসময় এই চিহ্নতেই
প্রেম হয়েছিল তাদের। নিজের অতীত মনে করে মুচকি হাসে ধারা। কি অদ্ভুত, তাই না? অতীত মনে করে যেখানে সবাই কাঁদে আর সে কিনা হাসছে। আসলে অতীত মনে করে আমার হাসিই পায়। নিজেকে নিয়ে হাসি, নিজের বোকামির জন্য হাসি। কতটা বোকা ছিলাম আমি। পেছন থেকে কারো আওয়াজে পেছন ফিরি আমি। হাতে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে শাফিন। তাকে দেখে একগাল হেসে বললাম, কেমন আছে আমার ছোট্ট ভাইটি? আমায় কি ভুলে গেছে? শাফিন মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি নিয়ে আমায় খাইয়ে দিতে দিতে বলল, আমি ভালো আছি ভাবিমণি। এবার তুমি এসে গেছো, আমি আরও ভালো থাকব। পড়াশোনা কেমন চলছে তোমার? শাফিন হেসে বলে, ফার্স্ট ক্লাস চলছে। রাফির ছোট ভাই শাফিন, সম্পর্কে আমার দেবর হলো ছোট ভাই মনে করি, এবং আমায় নিজের বড় বোনের মতো সম্মান করে শাফিন। মিষ্টির প্যাকেটটি আমার হাতে দিয়ে শাফিন বলল, আমি এসেছিলাম তোমার সঙ্গে দেখা করতে। বাড়ি গিয়ে কথা হবে। আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে। ফ্যামিলি পার্টি হবে আজকে। এখন আমি যাচ্ছি, কলেজ আছে আমার। শাফিন চলে যেতে নিল। আমি পেছন ডেকে শাফিনের হাতে একটি প্যাকেট ধরিয়ে দিয়ে বললাম, তোমার পছন্দের চকলেট আছে এখানে, বন্ধুদের নিয়ে খেও। আর বাকি গিফট ড্রাইভারকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমায় বড় করে থ্যাঙ্কস বলে শাফিন বিদায় নিল। আমি কিঞ্চিত হেসে আবারও জানালার ধারে গিয়ে দাঁড়ালাম। মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আয়মান আমায় চিনতে পারল না কেন? আর এই অবস্থায় বা হলো কিভাবে? এসব ভাবতে ভাবতে আনমনে দাঁড়িয়েছিলাম। রাফি যে আমায় ডাকছে তা খেয়ালই করিনি। কাঁধে স্পর্শ পেয়ে চমকে উঠি। কি ভাবছো ধারা? এত ডাকছি শুনছো না যে? কিছু না, একটু অন্যমনস্ক ছিলাম। বলো তুমি। ড্রাইভারকে বলে দিচ্ছি তোমায় বাড়িতে ড্রপ করে দেবে। আমি ঘাড় ঘুরিয়ে বললাম, তুমি কোথায় যাবে? রাফি নিজের হাত ঘড়ি খুলতে খুলতে বলল, বাবার সাথে এক ক্লায়েন্টের সঙ্গে মিট করতে যাব। কাল সে বিদেশ চলে যাবে, তাই আজই মিট করতে হবে। বাবা তোমায় বাড়ি যেয়ে রেস্ট নিতে বলেছে। এ অবস্থায় এত প্রেশার না উচিত নয়। এমনিতে অনেক জার্নি করেছ, সো বাসায় যাও। আমি রাফির শার্ট খুলে দিয়ে বললাম, ঠিক আছে, কিন্তু আমি একা ড্রাইভ করে যাব। এত বছর পর চিরচেনা শহরে ফিরে ইচ্ছে করছে একা সময় কাটাতে, ঘুরে দেখতে, অনুভব করতে। কোনো সিকিউরিটি বা ড্রাইভারের প্রয়োজন নেই। কিন্তু ধারা, কোনো কিন্তু নয় প্লিজ। আমি নিজের প্রোটেকশন নিজে করতে জানি। তুমি নিশ্চিন্ত থাকো, আমি সোজা বাড়িতেই ফিরব। রাফি আমার কপালে চুমু দিয়ে বলল, ঠিক আছে, সকালের মতো আবার বাড়ি ভুলে অন্য কোথাও নেব না। আমি তোমার দিকে লক্ষ্য রাখবো দূর থেকেই। লোকেশন শেয়ার করো। ধারা মুচকি হাসে। রাফি চলে যায়। ধারাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় দেখা হয় আয়মানের সঙ্গে। জীর্ণশীর্ণ দেহে রাস্তায় বসে আছে। ধারা গাড়ি থেকে একটি খাবারের প্যাকেট নিয়ে নামে। সন্ধ্যা হয়ে যাওয়ায় চারপাশে ভীষণ অন্ধকার তখন। ধারা সে অন্ধকারের মাঝে গিয়ে আয়মানের দিকে খাবারের প্যাকেটটি এগিয়ে দেয়। হাত থেকে ছো দিয়ে কেড়ে নিয়ে মাটিতে রেখে খাবার খেতে থাকে আয়মান। দেখে মনে হয় কতদিনের ক্ষুধার্ত সে। ধারা দুপা পিছিয়ে যায়। হাতে থাকা ফোনটি বেজে ওঠে। কাপা হাতে কলটি রিসিভ করে কানে ধরতেই রাফি বলে ওঠে, কি ব্যাপার ধারা? একই জায়গায় দাঁড়িয়ে আছো কেন তুমি? কোনো সমস্যা হয়েছে কি? আমি আমার ফোন দিয়ে তোমার উপর নজর রাখছি। আমি আসবো কি? ধারা চিন্তিত কণ্ঠে বলে, কিছু হয়নি, আমি বাড়ি যাচ্ছি। দ্রুতই গাড়িতে বসে ধারা। চলতে শুরু করে সেটি। পেছনে রয়ে যায় তার কালো অতীত। বাড়িতে প্রবেশ করতে বেশ চমকে ওঠে ধারা। পুরো বাড়ি তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে। গ্রানে মম করছে চারিপাশ। লম্বা শ্বাস নেয় ধারা। ফুলের গ্রানের সঙ্গে চিরচেনা কিছু গ্রান ভেসে আসে। দূর থেকে রহিমা খালা এগিয়ে আসে। আলতো হাতে ধারাকে জড়িয়ে ধরে। কান্না ভেজা কণ্ঠে বলে, তোমায় অনেক মনে পড়েছে আমার। কেমন আছো তুমি মা? আমি ভালো আছি আন্টি, আপনি আছেন কেমন? আর আপনার মেয়েরাই বা কেমন আছে? রহিমা আন্টি শাড়ির আঁচলে চোখ মুছে বলল, সবাই ভালো আছে।
ধারা তার পায়ের জুতো খুলে যথাস্থানে রাখে। রহিমা তার প্যাটের দিকে তাকিয়ে বলে, আরেক ধারা মা আসছে বোধহয়। মুস্কি এসে ধারা বলে, দোয়া করবেন আন্টি। তোমার জন্য দোয়া আমার সবসময় থাকে, কম তো করনি আমার জন্য। তুমি সোফায় বসো, আমি শরবত দিচ্ছি। ধারা গিয়ে সোফায় বসে। পায়ের কাছে দৌড়ে আসে মিমি। এইবারের বিড়াল হলো মিমি। নামটা ধারা নিজেই রেখেছিল। অনেক বছর পর মিমিকে দেখে মন বেশ চাঙ্গা হয় তার। কোলে নিয়ে জড়িয়ে ধরে। রহিমা আন্টি শরবত নিয়ে আসে। এইবারই দেখাশোনা করে সে। মেয়ের মতো দেখে ধারাকে। ঠান্ডা শরবত খেয়ে বেশ প্রশান্তি অনুভব করে ধারা। চোখ বুজে সোফায় হেলান দেয়। ভেসে ওঠে একটু আগের ঘটনা। আয়মানের চেহারা, হাব ভাব। দ্রুতই চোখ মেলে সে। অস্বস্তি অনুভব হচ্ছে। আন্টির থেকে বিদায় নিয়ে ঘরে যায়। দেওয়ালে ঝোলানো রাফি ও তার বিয়ের ছবি। এগারো অজস্র স্মৃতি তাদের। এখান থেকে শুরু হয়েছিল তার নতুন জীবন, নতুন অধ্যায়। ফ্রেশ হয় ধারা। শরীর কিছুটা বোঝামুক্ত মনে হয় এবার। টেবিলে খাবার ঢাকা। ধারা ঢাকনা ওঠায়। কি যেন মনে হয় তার। না খেয়ে আগের ন্যায় খাবার ঢেকে রাখে। বিছানায় গা এলিয়ে পেটে হাত রাখে। এই পেটেই বেড়ে উঠছে ছোট্ট একটি প্রাণ। ব্যাগ থেকে দুটো সিম বাহির করে ধারা। একটি সিম বেশ পুরনো। সিম দুটি ফোনে ওঠায়। আজ অনেক বছর পর আগের ফেসবুকে আইডি লগ ইন করে সে। সঙ্গে সঙ্গে টুংটাং করে মেসেজ রিংটোন বাজে। ধারা চ্যাট লিস্ট ওপেন করতেই দেখে পুরনো কিছু বন্ধুর বার্তা। রিপ্লাই করে না, কারণ অনেক আগের মেসেজ তাই। এদেশ ছাড়ার পর কারো সাথেই তেমন যোগাযোগ হয়নি। স্ক্রল করতে করতে একসময় জান লেখা একটি ইনবক্স ভেসে ওঠে। মুহূর্তে আধার নামে ধারার চোখ মুখ জুড়ে। আইডিটি নষ্ট করে তখনই। এরপর ফোন রেখে জানালার ধারে গিয়ে দাঁড়ায়। বাতাস বইছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাহিরে। পেছন থেকে সাফিনের ডাকে হুঁশ ফেরে তার। আসার অনুমতি চাচ্ছে সাফিন। ধারা আসতে বলে। সাফিনের হাতে একটি প্যাকেট। সেটি ধারার হাতে দিয়ে বলে, এগুলো এখন বসে বসে তুমি খাও ভাবিমণি। ভেবেছিলাম আজকে ফ্যামিলি পার্টি করব, কিন্তু ভাইয়া আর বাবা তো বাড়ি ফিরবে, আরও দেরি। পার্টির জন্য খাবারগুলো কিনে এনেছিলাম। পার্টি যখন হবে না তো এগুলো দিয়ে কি করব, তাই তুমিই বরং খেয়ে নাও। বাবা আর ভাইয়া নেই তো কি হয়েছে, আমি তো আছি। চলো তুমি আর আমি মিলেই পার্টি করি। একসঙ্গে খাবার খাই, আড্ডা দিই। সাফিন তো এবার মহা খুশি। দুজনে খাবার বের করে খেতে লাগলাম। আমি শুধু এক টুকরো কেক খেলাম। আচ্ছা সাফিন, আয়মান তালুকদারের ব্যাপারে কিছু জানো? আমার কথা শুনে সাফিন হয়তো কিছুটা বিব্রত হলো। আমতা আমতা করে বলল, এত বছর পর তার কথা বলছো? আমি শান্ত ভঙ্গিতে বললাম, আসলে আমি আয়মানের মতো একজনকে দেখেছি, খুব বাজে অবস্থায়। আমি পুরোপুরি এখনও নিশ্চিত নই যে সেটাই আয়মান। আমি তো তার ব্যাপারে তেমন জানি না। বেশ কয়েক বছর আগে শুনেছিলাম ব্যবসায় বিরাট লস খেয়েছে। বর্তমানে কি পজিশনে আছে তা জানি না, তবে খোঁজ নিয়ে জানাতে পারি। ডোন্ট মাইন্ড ভাবিমণি, তুমি কি আবারও তাকে নিয়ে ভাবছো? অতীত নিয়ে কি কোনো চিন্তা ভাবনা করছো? দাঁড়া হা হা করে হেসে বলে, ভাবছি তো অবশ্যই, কারণ তার পতন দেখার আমার খুব ইচ্ছে। অন্যের খারাপ চাইতে নেই, কিন্তু অহংকার যে পতনের মূল। যদি বলো অতীতের কথা, তাহলে বলি, কাজ যেমন ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না, তেমন আমার অতীত ভেঙে গুড়িয়ে গেছে। হাজারো চেষ্টা করলেও তার জোড়া দেওয়া যাবে না। মানুষ আয়নাতে দাঁড়ালে নিজের রূপ দেখে, আর আমি দেখি আমার জ্যান্ত অতীত। ঘৃণা হয় ভীষণ নিজের প্রতি। কতটা বোকা ছিলাম, নিজের আপন মানুষদের কষ্ট দিয়েছি না বুঝে। আজ রাফি না থাকলে হয়তো ভেসেই যেতাম, না হলে শেষ হয়ে যেতাম। রাফি আমায় নতুন করে গড়েছে, স্বপ্ন দেখিয়ে তা পূর্ণতায় রাঙিয়ে দিয়েছে। এমন সময় রাফি আসে, বাহির থেকে বলে, কি কথা হচ্ছে দুজনের? আমায় ছাড়া তো খাওয়া দাওয়া হচ্ছে। তোমরা এলে না, তাই আমি আর ভাবি মিলে পার্টিটা সেরে নিলাম। এবার বাকি খাবারগুলো তোমরা খেয়ে নাও। রাফি তার হাতের ফাইল রেখে খাবারগুলোর দিকে এক নজর তাকিয়ে বলল, অনেক খেয়েছিস দুজনে, এবার সব নিয়ে যা। তোর ভাবির এই সময় এত বাইরের খাবার খাওয়া উচিত নয়।
শাফিন হ্যাঁ সূচক উত্তর দিয়ে খাবার নিয়ে যায়। রাফি ওয়াশরুম গিয়ে গোসল সেরে বাহির হয়। টেবিলে খাবার ঢাকা দেখে বলল, এখনো খাওনি তাহলে? তুমি আর বুঝলে না, না খেয়ে থাকা উচিত নয় এই সময়। ধারা রাফির হাত জড়িয়ে ধরে বলে, তোমায় ছাড়া খেয়েছি কি কখনো? অভ্যাস হয়ে গেছে, একা খেলে তৃপ্তি হয় না। আর আমার মতো আপনার বেবিও অপেক্ষা করছিল তার বাবার হাত থেকে খাওয়ার জন্য। রাফি ধারার গাল টিপে দিয়ে বলে, দুষ্টু কোথাকার, খেয়ে নাও এসো। রাফি নিজ হাতে খাইয়ে দেয় ধারাকে। এটি তাদের নিত্যদিনের কাজ। দুজনে সুখময় মুহূর্ত পালন করে। তারা কি জানে কাল তাদের জন্য কি অপেক্ষা করছে? আজও অফিসে আসে ধারা। সকাল তখন 9:20। আসার পথে আজ আয়মান অর্থাৎ সে পাগলকে দেখেনি ধারা। অফিসে পৌঁছে কিছু কাজ করে সে, কিন্তু ঠিকমতো মন বসে না কাজে। বারবার জানালা দিয়ে চোখ যায় রাস্তায়। সত্য না জানা পর্যন্ত শান্তি হবে না ধারার। স্টাফ রিয়াজকে কাজ বুঝিয়ে দিয়ে জানালার ধারে এসে দাঁড়ায়। সে কি আয়মানকে নিয়ে একটু বেশি চিন্তা করছে? পিছে ফেলে আসা নিষ্ঠুর অতীত নিয়ে কেন এত মাথা ব্যথা তার? হঠাৎ ধারা দেখল বাহিরে কজন লোক ধরাধরি করে নিয়ে আসছে এক লোককে, সঙ্গে মারছেও। ধারা বিষয়টি ভালো করে বুঝতে লিফটে উঠে নিচে নামে। রাফি এখনো আসেনি অফিসে। ধারা মেইন গেট দিয়ে এক প্রকার দৌড়ে বের হয়। পেছন থেকে সিকিউরিটিরা ডেকে সাড়া না পেয়ে তারাও বের হয় পিছে পিছে। ধারা গিয়ে দাঁড়ায় রাস্তার এক পাশে। পাগলটি দৌড়ে এসে ধারার পেছনে লুকায়। নোংরা দুহাত ধারার কাঁধে রাখে। এক লোক লাঠি নিয়ে এগিয়ে এলে ধারা উচ্চস্বরে বলে, থামুন আপনারা, ওনাকে মারছেন কেন এভাবে? কি দোষ করেছে উনি? লোকটি রাগান্বিত কণ্ঠে বলে, ও একটা চোর, আমার দোকানের ফল চুরি করেছে, তাই বলে এভাবে মারবেন? উনি কি সুস্থ? সুস্থ হলে এমন করতো? আপনাদের কোনো কমন সেন্স নেই? পাগল একটা লোককে এভাবে পেটাতে বিবেকে বাঁধে না? কি এমন ক্ষতি করেছে আপনার? সামান্য একটা ফলই নিয়েছে। আমি দিচ্ছি টাকা। নিজের পার্স থেকে টাকা বের করে দেয় লোকটিকে। চলে যায় তারা। পাগলটি এখনও ধারার কাঁধে হাত রেখে আছে। সিকিউরিটি দৌড়ে এসে বলে, হাত সরা ম্যামের গা থেকে, তোর নোংরা হাত ম্যামের শাড়ি নষ্ট করে দিচ্ছে। পাগলটি ধমকে ভয় পেয়ে ছেড়ে দেয় ধারাকে। পেছন ঘুরে ধারা। সিকিউরিটি প্রশ্ন করে, আপনি ঠিক আছেন ম্যাম? এই পাগলটি আবার আঘাত করেনি তো? আমি ঠিক আছি। পাগলটি রাস্তায় বসে পাথর কুড়াচ্ছে তখন। এখনও ঠিকমতো মুখ দেখা হয়নি। ধারা নিচে বসে। পাগলটির মাথা কেটে রক্ত পড়ছে। কাঁধ ধরে ওঠায় তাকে। লোকটি ধারার দিকে তাকাতে কেঁপে ওঠে তার বুক। এ কি? এ তো আয়মান। সেই চোখ, সেই মুখ। আয়মান ধারার দিকে একবার তাকিয়ে আবারও বসে পাথর কুড়াতে। ধারা ঠায় দাঁড়িয়ে রয়। মস্তিষ্ক ফাঁকা লাগছে। সিকিউরিটির ডাকে হুঁশ ফেরে। ম্যাম, আপনি এভাবে হুট করে একা বাহিরে আসবেন না প্লিজ, স্যারের নির্দেশ। ধারা অতি কষ্টে বলে, তোমরা এই লোকটির মাথায় ব্যান্ডেজ বেঁধে দাও, আর কিছু খাবার দিয়ে দাও, আমি আসছি। আমার শরীরটা ভালো লাগছে না আজ। ধারা অফিসে ঢোকে। পার্কিংয়ের স্থান থেকে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আজ সত্যিটা জানতেই হবে। কেন আয়মানের এই অবস্থা? কি হয়েছে সেদিনের পর? এত মেধাবী, উচ্চবিত্ত, হ্যান্ডসাম ছেলের এই অবস্থা কেন আজ? ধারা অনেক স্পিডে গাড়ি চালিয়ে পৌঁছে একটি বাড়ির সামনে। বড় করে লেখা রোজা ভিলা, অথচ আগে লেখা থাকতো তালুকদার ভিলা। তার মানে কি এখানে আয়মানের পরিবার আর থাকে না? কিছুটা চিন্তিত হয় ধারা। মনে মনে ঠিক করে যে থাকার থাকুক, বাড়িতে ঢুকবেই সে। কলিং বেল চাপে। মনে অজানা ভয় ধারার। ঘামছে সে ভীষণ। মধ্যবয়স্ক এক মহিলা এসে দরজা খোলে। ধারাকে দেখে ব্রু কুঁচকে তাকায় সে। ধারা ঢোক গিলে গলা ভিজিয়ে বলে, আমি ধারা, ধারা চৌধুরী। এসেছিলাম একটি খোঁজ জানতে। মহিলাটি দরজা ছেড়ে দাঁড়িয়ে বলল, আসুন, ভেতরে আসুন।
ধীর পায়ে প্রবেশ করে বাড়িটিতে। চারপাশে চোখ বোলায়। পুরো বাড়ি বদলে গেছে। রং থেকে শুরু করে ডিজাইন পর্যন্ত সব পাল্টে গেছে। পরিচিত এই বাড়ি সম্পূর্ণ অচেনা লাগছে। ধারাকে বসতে দেওয়া হলো সোফায়। মহিলা রান্নাঘরের দিকে গেল। ধারা এদিক সেদিক তাকিয়ে পরিচিত কাউকে খুঁজছে। এক কাপ কফি নিয়ে ধারা সামনে রাখলো মহিলাটি। এরপর আয়েশি ভঙ্গিতে সামনের সোফায় বসে বলল, হ্যালো, আমি রোজা সরকার। এবার বলুন আপনি কি জানতে এসেছেন? এই বাড়িতে কি শুধু আপনিই থাকেন? আমার জানা মতে এবারের নাম ছিল তালুকদার ভিলা। আসার পথে দেখলাম রোজা ভিলা লেখা। কারণটা কি জানাবেন? জি অবশ্যই। বর্তমানে এটা আমার বাড়ি। আমি এ বাড়ির মালকিন। আয়েশা তালুকদার আমার কাছে বিক্রি করে দিয়েছে এই বাড়ি। কিন্তু আপনি কে? এসব জানতে চাচ্ছেন কেন? ধারা আমতা আমতা করে বলল, ওনার আমার পূর্ব পরিচিত। দীর্ঘ অনেক বছর বিদেশ থাকার ফলে সঠিক খোঁজ জানি না। আপনি কি ওনাদের ব্যাপারে জানেন? মানে কোথায় থাকে, কে কে আছে পরিবারে? মহিলাটি তার চশমা খুলে বলল, বেশি কিছু তো জানি না, তবে শুনেছিলাম ওনার একমাত্র ছেলে পাগল হয়ে গেছে একটি মেয়ের কারণে। কর্ণকুহরে কথাটি পৌঁছাতেই ধক করে উঠল ধারার বুক। এসব কি শুনছে সে? কোন মেয়ের জন্য পাগল হয়েছে আয়মান? কাপা কণ্ঠে মহিলাকে থ্যাঙ্কস দিয়ে বাড়ি থেকে বের হয় সে। গাড়িতে গিয়ে বসে। রোজার বলা কথাটি বারবার কানে বাজছে। কার জন্য এমন করুণ অবস্থা আয়মানের? তার যাওয়ার পর কি আবারও কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল? সেই কি এমন দেউলিয়া করে ছেড়ে দিয়েছে? অবশ্য এমন হতে পারে। চরিত্রতে যার আছে দাগ, এমনটা হওয়া সম্ভব তখন। কম পাপ তো করেনি আয়মান। কষ্টের পাথর দিয়েছে আমার বুকে। সে কিভাবে থাকে সুখে? পাপের ফল ভোগ করছে। যাই হোক, আজ তার মন স্থির হলো। এবার আর আয়মানকে নিয়ে ভাববে না সে। নিজের বর্তমানকে নিয়ে খুবই খুশি ধারা। গাড়ি নিয়ে আবারও অফিসের উদ্দেশ্যে রওনা হয় ধারা। রাফি নিশ্চয় অফিসে চলে এসেছে এতক্ষণে। যাওয়ার পথে সে আগের জায়গাতেই আয়মানকে বসে খাবার খেতে দেখে। মাথায় ব্যান্ডেজ বাঁধা। ধারা এবার একবারের বেশি তাকায় না আয়মানের দিকে। সোজা গাড়ি নিয়ে অফিসে প্রবেশ করে। রাফি ধারাকে দেখে এগিয়ে এসে বলে, কোথায় গিয়েছিলে তুমি ধারা? ফোনও অফ দেখাচ্ছিল। এভাবে না জানিয়ে যাওয়াটা উচিত নয় তোমার। আমার চিন্তা হচ্ছিল। সরি রাফি, আমি একটা কাজে গিয়েছিলাম। আর এমন হবে না। তুমি নাকি আজ এক পাগলকে হেল্প করেছ। পাগলটি নাকি তোমার পরিচিত ছিল। সিকিউরিটি ব্যান্ডেজ করতে নিলে দেখে কাঁধে ধারা নামে ট্যাটু করা। পাগলটি কে হয় তোমার? রাফির কথায় কিছুটা হকচকিয়ে উঠি আমি। যদি আমার অতীতের ব্যাপারে সবটাই জানে সে, তবুও এত বছর পর আয়মানের সঙ্গে দেখা, তাও আবার সাহায্য করা শুনলে কিছু মাইন্ড করতে পারে। পুরুষ মানুষ কি না? আমি কিছু বলতে নিব তার আগে রাফির ফোন বেজে উঠল। কল রিসিভ করে বলল, এখন বাড়ি যাও, পরে কথা বলবো তোমার সঙ্গে। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। গাড়ি নিয়ে সোজা বাড়ির পথে রওনা হলাম। বিরক্তির ব্যাপার হলো 1 মিনিট গাড়ি চলতে না চলতে নষ্ট হয়ে গেল। ড্রাইভার গাড়ি থেকে নেমে চেক করে বলল, ম্যাম, গাড়িতে কিছু সমস্যা হয়েছে, সারতে সময় লাগবে। তাহলে এখন কি করব? বাড়ি তো ফিরতেই হবে। আমি বলি কি ম্যাম, আপনি এখানটায় 2 মিনিট দাঁড়ান, অফিস তো সামনেই। আমি এটা সারাতে বললে অন্যটা নিয়ে আসি। স্যার, বাড়ি ফিরতে ফিরতে গাড়ি সারা হয়ে যাবে। আপনি আবার অফিসে যাবেন আসবেন, খাটনি বেশি হবে। তার চেয়ে ভালো এখানে একটু কষ্ট করে দাঁড়ান। আমি এক্ষুনি আসছি আরেকটি গাড়ি নিয়ে। আমি সায় দিলাম। সত্যি এত হাঁটাহাঁটি উচিত হবে না আমার। আজকে এমনি তো আয়মানের খোঁজে অনেকটা জার্নি করেছি। ক্লান্তও লাগছে ভীষণ। রাস্তার এক সাইডে মাস্ক পরে দাঁড়ালাম। ড্রাইভার চলে গেল। নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেলা 12টা বাজে। রোদও উঠেছে বেশ। মাথায় হাত দিয়ে চোখে রোদ লাগা বাধা দিলাম। পাশে তাকাতে দেখলাম মাটিতে হেলান দিয়ে বসে আছে আয়মান।
মাছি ভন ভন করছে আশেপাশে তার, সেদিকে হুঁশ নেই তার। অনেকগুলো মাছি তার হাতের উপর আছে। আয়মান বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার রাগ হলো, বাজে লাগলো। এভাবে তাকিয়ে থাকার কি আছে? আমায় কি চিনতে পারছে সে? আমি একবার শান্ত দৃষ্টিতে তাকালাম আয়মানের দিকে। মনে হচ্ছে ওর ওই চোখে লুকিয়ে আছে অসংখ্য কথা। একসময় চাহনিতে মুগ্ধ হতাম, শিহরণ জাগত। আজ ঘৃণা হচ্ছে। আমার নোংরা মানসিকতার মানুষের কথা কেন ছায়াও দেখতে চাই না, যার কিনা চরিত্র খারাপ। এদিকে ড্রাইভারও আসছে না দেখি বিরক্তিতে কপালে দুজোড়া ভাঁজ পড়ে আমার। সামনের দিকে এক কদম এগুতেই গাড়ির দেখা মিলল। ড্রাইভার গাড়ির দরজা খুলে বলল, সরি ম্যাম, আসতে দেরি হলো। আসলে গাড়ি একদম শেষে পার্ক করা ছিল, বের করতে সময় লেগেছে। আমি কোনো জবাব না দিয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়ি ছাড়ল। আর চোখ গিয়ে পড়ল আয়মানের ওপর। এখনো আগের ন্যায় তাকিয়ে আছে আমার দিকে। দৃষ্টি সরিয়ে নিলাম। নিজের ওপর চরম বিরক্ত হলাম। নির্লজ্জের মতো বারবার কেন তাকাচ্ছি আমি? কে সে আমার? কেউ না, শত্রুও না, মিত্রও না। শত্রু ভাবলেও দেখা হবে অবশ্যই। শত্রুতার জন্য দেখা হবে আবার, তাই আমি তাকে শত্রু ভাবতে চাই না, মুখও দেখতে চাই না। আমার কি মনে নেই কিভাবে ঠকিয়েছে আমায়? কেন এত বেহায়া হচ্ছে আমি? আপন মনে এসব ভাবতে ভাবতে বাড়ি পৌঁছালাম। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে হালকা খাবার খেলাম। শাফিন কলেজে, রাফিও আমার শ্বশুর অফিসে। রহিমা আন্টি সম্ভবত বাজারে গিয়েছেন। বাড়িতে আমি একাই। পুরো বাড়ি ধীরে ধীরে হেঁটে বেড়ালাম। স্টোররুমের সামনে এসে দাঁড়ালাম। ইচ্ছে হলো খুলে দেখার, কাজ না থাকলে যা হয় আর কি। চাবি নিয়ে এসে তালা খুললাম। ধুলোবালিতে জমে আছে পুরো ঘর। জিনিসপত্র এলোমেলো পড়ে আছে, অনেক দিন কেউ খোলেনি হয়তো। লাইট জ্বালিয়ে জিনিসগুলো দেখতে লাগলাম। এগুলো গুছিয়ে রাখলো সুন্দর লাগে। আচমকা পায়ের সঙ্গে বাজলো একটি ব্যাগ। উপরে উঠিয়ে নিচে ঢেলে দিতেই দেখলাম লাল টকটকে একটি শাড়ি। চেনা চেনা মনে হলো সেটি। হাতে নিয়ে দেখতেই মনে পড়ল এটি 5 বছর আগে সেই শাড়ি, যা পরে আয়মানের বাড়ি ছেড়েছিলাম আমি। আয়মানের পছন্দের রং ছিল পার্পেল, কিন্তু আমার গায়ে নাকি লাল শাড়ি খুব ভালো মানাতো, তাই তার পছন্দের রং হয়ে গিয়েছিল রেড। সেদিন আয়মানের মুখ থেকে একথা শুনে অনেক হেসেছিলাম। আনমনে আমার ঠোঁটের কোণে এক চিলতে হাসি যে ফুটে উঠেছে সে খেয়াল নেই। যখন বুঝলাম আমি হাসছি, তখন নিজেই নিজেকে গালি দিলাম বেশ। এসব এখন অতীত। শাড়িটি ছুঁড়ে ফেলে দিলাম এক কোণে। নিচে কি যেন চমক দিয়ে উঠল। ঘরের আলো বেশি নেই, লাইটের পাওয়ার কম। ঝুঁকে জিনিসটি দেখতে নিলে পেটে চাপ অনুভব করি। অগত্যায় পুরো শরীর নিয়ে বসে নিচ্ছে। চকচকে জিনিসটি হাতে তুলে দাঁড়াই। দেখলাম একটি স্বর্ণের আংটি, অনেক সুন্দর কারুকার্য করা। আংটিটি ঘুরিয়ে ঘুরিয়ে 2-3 বার দেখার পর বুকে ধক করে উঠল। এটি আমায় আয়মান বাসর ঘরে উপহার হিসেবে দিয়েছিল। এই আংটি আর শাড়ি পরে তালুকদার বাড়ি ছেড়েছিলাম আমি। এত বছর পরও আংটিখানা বেশ চকচক করছে। যে ভালোবাসাকে উদ্দেশ্য করে দিয়েছিল সেই ভালোবাসা আজ মরীচিকা ধরে গেছে, বাঁধন ছিন্ন হয়ে গেছে। মুখে কঠোর ভাব এলো আমার। জানালা দিয়ে এক ঢিল দিয়ে বাইরে ছুঁড়ে মারলাম আংটিটি। আয়মানের কোনো স্মৃতি আমার চারপাশে রাখতে চাই না। স্টোররুম থেকে বের হলাম। ঘামার্ত মুখ নিয়ে বাড়িতে প্রবেশ করলো রহিমা আন্টি। আমায় দেখে বলল, এ কি মা, তোমার শাড়িতে এত ধুলো লাগলো কি করে? স্টোররুম থেকে লেগেছে আন্টি। রহিমা আন্টি দুঃখিত কণ্ঠে বলল, এই ঘরটা পরিষ্কার করা হয় না অনেক দিন হলো। বন্ধ থাকে তাই মনে থাকে না, আজ পরিষ্কার করে ফেলবো মনে করে। তা তুমি কোনো কাজে গিয়েছিলে কি স্টোররুমে? আমি সাহায্য করব? আমি শাড়ি ঝাড়তে ঝাড়তে বললাম, না, এমনিতেই হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। তা আপনি বাজার থেকে কি আনলেন? রহিমা আন্টি মুচকি হেসে বলল, রাফি বাবা বলে গিয়েছিল তোমার জন্য হেলদি ফল, মাছ ও সবজি আনতে, তাই বেছে বেছে নিয়ে এলাম। তা বেশ, আপনি এগুলো আমায় দিন, আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আপনি ঘেমে গেছেন, একটু বিশ্রাম করুন। তোমার কষ্ট করতে হবে না মা, আমি নিজেই করে নেব। আমি মুচকি এসে বললাম, নিজের সংসারের কাজ করতে আবার কষ্টের কি আছে? আপনি বসুন। ব্যাগগুলো নিয়ে কিচেনে গেলাম। অনেক রকমের জিনিস আনিয়েছে রাফি। এত কি আমি খেতে পারি?
সত্যি রাফির ভালোবাসার কোনো তুলনা হয় না। আমায় নিয়ে প্রচণ্ড ভাবে ছেলেটা, প্রচণ্ড কেয়ারিং ও সাপোর্টিভ লাইফ পার্টনার সে। নিজেকে খুবই ভাগ্যবতী মনে হয় আমার রাফিকে পেয়ে। সারাটি জীবন যেন রাফির সঙ্গে কাটাতে পারি এই আমার প্রত্যাশা। আবার যেন কোনো কালো ধোঁয়া না আসে আমার জীবনে। এক ঝড় এসে জীবন এলোমেলো করেছে, মন ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে, বিশ্বাসের ঘরে আগুন দিয়েছে, ভালোবাসায় ছুরির আঘাত করেছে। জীবন তো আমিটাকেই কবর দিয়েছে। প্রতারণা, স্বার্থপরতা দেখে ক্লান্তির সঙ্গে ভীত আমি। চাই না এমন দুর্যোগ আবার আসুক। সেবার হয়তো সামলে নিয়েছিলাম কোনো মতে, কিন্তু এবার পারবো না। হারিয়ে যাব অতলে, গভীরে। আজ ধারা অফিসে এসে ম্যানেজার রামিম সাহেবকে ডেকে পাঠান। ম্যানেজার কিছুক্ষণ পর হাজির হয়ে বলেন, জি বলুন ম্যাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ধারা জানালার পর্দা তুলে আয়মানের দিকে হাতের ইশারা করে বলে, এই পাগলটাকে দেখছেন? এনাকে এখান থেকে সরানোর চেষ্টা করুন। একে সরিয়ে কোনো নির্দিষ্ট স্থানে রেখে আসুন। ম্যানেজার দুদণ্ড চুপ থেকে বলে, আই এম এক্সট্রিমলি সরি ম্যাম। আসলে আমরা আপনি আসার আগেই পরপর দুবার সরিয়েছিলাম একে। ঘুরে ফিরে সে এখানেই বসে। ডোন্ট মাইন্ড ম্যাম, একটা পাগলই তো, থাক না এখানে। আমাদের প্রবলেম তো করছে না। আমি কিছু বলতে গিয়েও বললাম না। যেতে বললাম ম্যানেজারকে। জানালা দিয়ে আয়মানের দিকে তাকালাম। আমি কি তার থেকে পালাচ্ছি? কিন্তু আমার তো পালানোর কথা নয়। আমি তো কোনো অন্যায় করিনি, করেছে তো আয়মান। আজ তাড়াতাড়ি অফিস শেষ করে আমি আর রাফি মার্কেটে এলাম। কিছু শপিং করতে হবে। পুরো শপিং মল ঘুরে কিছু ড্রেস ও টি শার্ট নিলাম দুজনের জন্য। জুতোর দোকানে গিয়ে কিছু স্লিপার দেখছিলাম। হঠাৎ পেছন থেকে ডেকে উঠল কেউ। আমি ফট করে তাকালাম। পরিচিত একজনকে দেখতে পেলাম। রাগে চোখ মুখ ফুসলে উঠল আমার। রাফির হাত ধরে টানতে টানতে ভিড়ের মাঝে হারিয়ে গেলাম। মল থেকে বাইরে আসতেই রাফি ব্রুকুসকে বলল, কি হলো ধারা, জুতো না নিয়ে ফিরে এলে যে? আমার শরীর ভালো লাগছে না, বাড়িতে চলো, অন্য কোনো দিন আসবো। রাফি তড়িঘড়ি গাড়ি নিয়ে এলো। মনে মনে শান্তি পেলাম। ডাকটি রাফি শোনেনি, শুনলে হাজারটা প্রশ্ন করত। শপিং মলে ডাকা মেয়েটির নাম অনিমা। একসময়কার প্রাণপ্রিয় বান্ধবী ছিল আমার, বর্তমানে শত্রু। বাড়ি ফিরে গোসলে গেলাম। বেসিনে মুখ ধুলাম বারবার। চোখের পাতা অতীতের কিছু বিশাল স্মৃতি ভেসে উঠছে। ভাবছি পানি দিয়ে হয়তো পরিষ্কার হয়ে যাবে তা, কিন্তু হলো না। ডুব দিলাম অতীতে। সেদিনের ভয়ানক সন্ধ্যার কথা মনে এলো, যা আমার জীবন থেকে সবটা কেড়ে নিয়েছিল। সেদিনটা ছিল বুধবার। আমার আর আয়মানের বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস। সেদিন সন্ধ্যায় নাস্তা বানানোর উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে নামছিলাম। অন্ধকার রাত, কারেন্ট ছিল না। আমি ধীরে ধীরে নেমে শেষ সিঁড়ি পর্যন্ত আসতেই কারেন্ট চলে এলো। দেখতে পেলাম আয়মান ও অনিমার ঘনিষ্ঠ মুহূর্ত। পায়ের তলা থেকে মাটি সরে যায়, মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যাকে ভালোবেসে সব ছেড়েছিলাম, সে আমার সঙ্গে প্রতারণা করলো। তারপর এক কাপড়ে বেরিয়ে আসি তালুকদার ভিলা থেকে। রাফির ডাকে ধ্যান ভাঙে আমার। বাহির থেকে সে বলছে, এত সময় বাথরুমে কি করো ধারা, তাড়াতাড়ি বাহিরে আসো, বাবুর ঠান্ডা লেগে যেতে পারে। সত্যিই তো, আমার খেয়ালই নেই যে অনেকক্ষণ থেকে ভিজছি আমি। কাপড় বদলে বের হলাম দ্রুত। আজ এত বছর পর অনিমার সঙ্গে দেখা হবে ভাবতে পারিনি। আমি চলে যাওয়ার বেশ কিছুদিন পর শুনেছিলাম অনিমার বিয়ে হয়েছে কোনো প্রফেসরের সঙ্গে। তখন আফসোস হয়েছিল, যার জন্য আয়মান আমায় ছেড়েছিল তাকে কি পেয়েছিল শেষ পর্যন্ত? সে অনিমাও তো তাকে ছেড়েছে, শেষ পর্যন্ত কাউকে ধরে রাখতে পারল না। তাই তো আজ এমন করুণ দশা আয়মানের। শাফিন এলো আমার ঘরে, বলল, ভাবিমণি, তোমার সঙ্গে কিছু কথা ছিল। ফ্রি হলে ড্রয়িং রুমে এসো, এখন ভাইয়াকে নিয়ে খাবার খেয়ে নাও। আমি আর বাবা খেয়েছি, রহিমা আন্টিও খেয়েছে। রাফির সঙ্গে খেতে বসলাম। বারবার আমার প্লেটে খাবার তুলে দেয় রাফি। বলে, এই সময় বেশি বেশি খাওয়া উচিত, বেবির হেলথ ভালো হবে। কাণ্ড দেখে বিরক্ত লাগলেও খুশিও হই মনে মনে। দুজনের খুনসুটিতে খাওয়া শেষ হলো। রাফি ঘরে গেল কিছু পেপারস নিয়ে। আমি ড্রয়িং রুমে শাফিনের পাশে বসলাম। টিভিতে খেলা দেখছিল শাফিন। আমায় দেখে টিভি অফ করে মুখোমুখি বসলো।
তোমার কথা মতো আয়মান তালুকদারের ব্যাপারে খোঁজ নিয়েছিলাম। শুনলাম বছর 4 আগে তার কোম্পানি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর কারণ হিসেবে জানা যায় সেই কোম্পানির নির্মাতার ভারসাম্য হারিয়ে যাওয়া। পরে তার চিকিৎসাও করা হয়েছিল। কোম্পানি যখন বন্ধের পথে তখন হাল ধরেছিল অনিমা নামের একটি মেয়ে, কিন্তু সে কিছুই করতে পারেনি। রাতারাতি লস প্রজেক্টে পরিণত হয়। তবে এখনও কারো কারো মুখে অল্প বয়সী সফল ব্যবসায়ী হিসেবে আয়মান তালুকদারকে মনে রেখেছে। তার পরিবার বলতেছিল তার মা শুধু। তিনিও বছর 2 আগে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মৃত্যুর আগে তিনি তাদের গ্রামের বাড়িতে থাকতেন, কেননা এখানকার বাড়ি বিক্রি করেছিলেন সেই কবেই। তার গ্রামের অ্যাড্রেস আমি জানি, সেখান থেকে জেনে এসেছি এসব। কিন্তু আয়মান তালুকদার এখন কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা জানি না। আমার মাথায় একটা কথাই ঢুকছে না, হঠাৎ মানসিক ভারসাম্য কেন হারিয়েছিল আয়মান? ঠকেছিল সে তোমায়, কিন্তু তার হঠাৎ এমন অধঃপতন কেন হলো? হয়তো পাপের কলস পূর্ণ হয়েছিল তাই। যাই হোক, থ্যাঙ্কস তোমায়। এসব নিয়ে আর ভাবতে হবে না, তুমি গিয়ে পড়তে বসো। আমি তোমার ঘরে ফ্রুটস পাঠাচ্ছি, কিছু খেয়ে নেবে। সিঁড়ি বেয়ে হাঁটা ধরলাম। এবার স্পষ্ট হলো অনিমার আয়মানকে ছাড়ার কারণ। হয়তো প্রভাব প্রতিপত্তি ধ্বংসের জন্য অনিমা তাকে ছেড়েছে। সেই শোক সামাল দিতে না পেরে আয়মান পাগল হয়েছে। আমায় না হয় ঠকালই, কিন্তু নিজে তো ভালো থাকতে পারত। অনিমা শোকে ভারসাম্য হারালো। এদিকে অনিমা দিব্যি ঘর সংসার নিয়ে সুখে আছে। হায় রে পুরুষ জাতি, এরা ভালোবেসে পাগল হতেও জানে, ছেড়ে দিয়ে ছন্নছাড়া করতেও জানে। এসব নিয়ে আর ভাবলে চলবে না। অতীত নিয়ে ভাবলে রাফির সঙ্গেও নিজের সন্তানের সঙ্গে প্রতারণা করা হবে, যেটা আমি কোনোভাবেই চাই না। ঘরে এলাম, দেখলাম রাফি সোফায় বসে কাজ করছে। আমি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম, কানে কানে বললাম, আমাদের টুইন বেবি হলে কেমন হবে? রাফি আমায় টেনে নিয়ে কোলে বসিয়ে বলল, খুব ভালো হবে। মেয়ে হলে তো আরও ভালো। মেয়ে হলে নাম রাখবো আয়রা আর আরশি। হকচকিয়ে উঠি আমি। আয়রা নামটা আমি আর আয়মানও ঠিক করেছিলাম। আয়মানের সঙ্গে মিল রেখে আয়রা, সে একই নামই পছন্দ হলো রাফিরও। হচ্ছেটা কি আমার সঙ্গে? যত ভাবি অতীত মুছে ফেলবো, ততই সামনে এসে দাঁড়ায়। কখনো আয়মান, কখনো অনিমা, বা কখনো শাড়ি আংটি। দুনিয়াতে সবচেয়ে জঘন্য যদি কোনো বস্তু থাকে তা হলো স্মৃতি। এই স্মৃতি কখনো মানুষকে হাসায়, আবার কখনো কাঁদায়। মেঘলা আকাশ পানে তাকিয়ে আছে ধারা। কালো মেঘ জমেছে, হয়তো বৃষ্টি হবে খানিক বাদে। হালকা বাতাসে বারান্দায় দাঁড়িয়ে দুহাত মেলে ধরে ধারা। পেছন থেকে জড়িয়ে ধরে রাফি বলে, আজ আমার বউকে খুব বেশি রোমান্টিক লাগছে। ধারা মুচকি হেসে বলে, ওয়েদারটা সুন্দর, উপভোগ করছি, ভালো লাগছে ভীষণ। ঠিক আছে, কিন্তু বৃষ্টি নামার আগে ঘরে চলে এসো। এই অসময়ে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে। আমি বাবার ঘরে যাচ্ছি, আর টেবিলের ওপর গরম স্যুপ রাখা আছে, আমি নিজের হাতে বানিয়ে এনেছি। আজ সারাদিন তেমন কিছু তো খাওনি, তাই বানালাম। গরম থাকতে খেয়ে নেবে, ভালো লাগবে। আর কাল তোমার চেক আপে যেতে হবে, আমি সিরিয়াল দিয়ে রেখেছি। আমি হুসূচক উত্তর দিলাম শুধু। আমার প্রতি রাফির কেয়ার দিনকে দিন বেড়েছে বলে কমেনি, ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। কখনো ভাবতে পারিনি এতটা প্রাপ্য আমার। মনে পড়ে সেদিনের কথা, যেদিন বিধ্বস্ত অবস্থায় এ বাড়িতে এসেছিলাম। আয়মানের থেকে প্রতারিত হয়ে সে রাতে ওই বাড়ি ছেড়েছিলাম আমি। অনাথ আমি সহায় সম্বল হারিয়ে মধ্যরাতে রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝলকানিতে চোখ ঝাপসা হয়ে আসে আমার। জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যেতে যেতে দেখি গাড়ি থেকে নেমে দৌড়ে আসছে একটি ছেলে, পরনে ফরমাল পোশাক। প্রচণ্ড বৃষ্টির রাতে দৌড়ে আসছিল আমার নিকট। এরপর চোখ বুজি, জ্ঞান ফেরে টানা 6 ঘন্টা পর। অধিক শোকে, মন ভাঙার দুঃখে চেতনা ছিল না আমার। চোখ মেলে সর্বপ্রথম রাফি নামক পুরুষটির সঙ্গে পরিচিত হই। রাস্তায় পড়ে থাকতে দেখে আমায় নিজের বাড়ি নিয়ে আসে সে। শুনেছিলাম সেদিনে অস্ট্রেলিয়া থেকে ফিরছিল সে। পথে আমায় পায়। বিভিন্ন প্রশ্নের তোপে পড়েও চুপ ছিলাম। প্রিয়জন হারিয়ে কথা বলতেই যেন ভুলে গেছিলাম। টানা 2 দিন জ্বরে ভুগেছি। এর মাঝে রাফি ও তার বাবা আমার অনেক সেবা করত।
আমি শুধু একটাই অনুরোধ করেছিলাম, আমার ব্যাপারে কাউকে কিছু না বলতে। তারা মেনে নিয়েছিল আমার অতীত জেনে। আমি চাইনি আবারও আমার নিষ্ঠুর অতীতের সঙ্গে সাক্ষাৎ করতে। নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। কেউ ভালো মন্দ কিছু বললে শুধু ফ্যাল করে তাকিয়ে থাকতাম। আয়মান ছিল আমার প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি, প্রথম স্পর্শ। তাই তার স্মৃতি আমায় প্রতিনিয়ত পড়াতো, কাঁদতাম, নির্ঘুম রাত কাটাতাম। সে সময় আমায় সাপোর্ট করতো রাফির পরিবার। রাফির বাবার কোনো মেয়ে না থাকায় আমায় মেয়ের মতো মনে করত, বোঝাতো, সাহস দিত। শাফিন তখন খুব ছোট, আমায় রাত জেগে গল্প পড়ে শোনাতো মন ভালো করতে। কত রাত গল্প পড়তে পড়তে আমার ঘরেই ঘুমিয়ে যেত। রাফি এসে পরে নিয়ে যেত। আমার খাওয়া থেকে শুরু করে বাড়িতে ডাক্তার এনে চিকিৎসা পর্যন্ত করিয়েছে রাফি। বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম। রাফি কিছু মাসের জন্য দেশে এসেছিল। পুরোটা সময় সে আমায় দিত। নানান গল্প গুজব সহ খাবার দাবারের আয়োজন করতে আমার মন ভালো করতে। টানা 2 মাস ট্রমার মধ্যে ছিলাম আমি। আয়মানকে ডিভোর্স দেই 3 মাস পর। এরপর সকলের চেষ্টায় ধীরে ধীরে সুস্থ হই। এক নতুন আমিকে খুঁজে পেলাম। ততদিনে রাফির পরিবার হয়ে উঠেছে আমারও পরিবার। তাদের মাঝে সুখ খুঁজে পেলাম। রাফি শাফিনের মা মারা গিয়েছিলেন অনেক আগে। বাবা একলা হাতে 2 ভাইকে মানুষ করেছেন। আমি এই বাড়ির মধ্যেই এক আলাদা জগৎ তৈরি করে নিলাম। রান্নাবান্না, ঘরের কাজ, সকলের হেল্প করা রুটিন হয়ে উঠল। যদিও এসব কাজের জন্য বরাবরই না করতেন রাফি ও তার বাবা, কিন্তু আমি শুনতাম না। নিজের বাড়ি মনে করে সব করতাম। বিশেষ করে বাবার খুব যত্ন নিতাম। ছোট থেকে বাবার আদর পাইনি, তাই এই বাবাকে পেয়ে নিজেকে অনেক লাকি মনে হতো। তার ঔষধ থেকে শুরু করে খাবারের টাইম টেবিল সব আমি করে দিতাম। রাফির কাজে মাঝে মাঝে সাহায্য করতাম। আস্তে আস্তে আমার প্রতি ভালো লাগা কাজ করে রাফির। নিজের বাবাকে এ বিষয়ে জানালে তিনিও মত দেন, কিন্তু ভয় পাচ্ছিলাম আমি। অতীত আমার মনে দাগ কেটেছিল ভয়ঙ্করভাবে। নতুন সম্পর্কের কথা শুনে ঘাবড়ে যাই। বাবা বোঝান আমায়, পৃথিবীর সব পুরুষ এক হয় না। যে তোমার অতীত জেনেও তোমায় ভালোবাসবে সে খাঁটি, তার ভালোবাসা খাঁটি। রাফি জানায়, বিয়ে করে অস্ট্রেলিয়া চলে যাব আমরা। নিজেদের আরও চিনতে জানতে স্পেস দরকার। এখানে থাকলে আমার মনের ভয়ের পরিবর্তন ঘটবে না সহজে। কতদিন গৃহবন্দী থাকবো আমি? একদিন না একদিন বের হতেই হবে। একই শহরে থাকলে আয়মান বা তার পরিবারের সঙ্গে দেখা হবে অবশ্যই। আবার আমার অতীত মনে পড়বে, আবারও ডিপ্রেশনে যাব। সুতরাং দেশ ছাড়তে হবে, অনেক দূরে যেতে হবে, নিজেদের ভেতর কনফিডেন্স তৈরি করতে হবে। কতদিন অতীত মনে করে নিজেকে কষ্ট দেবে? আমি ভেবে দেখলাম রাফির কথা যৌক্তিক। রাফির বাবা আমার হাত দুটো ধরে বলেন, তোমায় মেয়ের স্থানে রেখেছি, বাবা হিসেবে ভরসা রাখতে পারো, ঠকবে না। জীবনকে দ্বিতীয় সুযোগ দাও। সবাই দেয়, ভালো থাকতে চায়। যে তোমায় ঠকিয়েছে সে তো নিশ্চিত ভালো আছে, তাহলে তুমি কেন বঞ্চিত হবে? তোমার কাছে অনুরোধ রইল ভেবে দেখার। আর মানা করতে পারিনি আমি। সে রাতেই রাফির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। কিছুদিন পর রাফির অস্ট্রেলিয়া যাওয়ার সময় এসে যায়, আমার সঙ্গে নিয়ে যায়। সেখানে গিয়ে দাম্পত্য জীবন আমার ভালোই কাটছিল। রাফির কাছ থেকে ব্যবসায়িক কাজকর্ম শিখি। অতীতের গণ্ডি পেরোতে পেরেছিলাম আমি। বেশ কবছর বিদেশে কাটিয়ে 3 মাসের অন্তঃসত্ত্বা হয়ে দেশে ফিরি। চোখে এসে বৃষ্টির ফোঁটা লাগতে বাস্তবে ফিরে আসি। বৃষ্টি শুরু হয়ে গেছে। দ্রুতই ঘরে এলাম আমি। মিমিকে দেখলাম আমার বিছানায় বসে আছে। কোলে তুলে নিলাম ওকে। স্যুপের উপরে ঢাকনা খুলে 1 চামচ মুখে দিলাম। ঠান্ডা হয়ে গেছে পুরো, তবুও খেলাম কচামচ। রাফি নিজ হাতে কষ্ট করে বানিয়েছে বলে কথা। না খেলে মনে কষ্ট পেত হয়তোবা। আর রাফিকে কষ্ট দেওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। গুনগুন করে গান গাইছে আর ড্রাইভিং করছে শাফিন। পাশের সিটে হেলান দিয়ে নিদ্রামগ্ন ধারা। ইদানিং খুব বেশি ঘুম পায় তার। হঠাৎ গাড়ি ব্রেক করে শাফিন। ফলস্বরূপ নিচের দিকে হেলে পড়ে ধারা। যদিও সিট বেল্ট ছিল। ধারা হাই তুলে চারপাশে তাকিয়ে বলে, পৌঁছে গেছি নাকি? না ভাবিমণি, আরও সময় লাগবে। তাহলে গাড়ি থামালে যে? কোনো সমস্যা? শাফিন গাড়ির কাছ নামায়। ভ্যাপসা গরম এসে গায়ে লাগে, রোদ লাগে চোখে।
ধারা ব্রুকুসকে তাকায় সাফিনের দিকে। সাফিন হাতের ইশারা করে বলে, ওই যে বাইরে দেখছো পাগলটা শুয়ে আছে এক কোণে, কেমন ক্ষুধার্ত মনে হচ্ছে, ওকে কিছু খাবার দিয়ে আসি। ভাইয়া তো অফিসে নেই সম্ভবত, আমার ক্যাশ টাকা নেই, কার্ড আছে। তোমার কাছে ক্যাশ আছে ভাবিমণি? আমি বাইরের দিকে এক পলক তাকিয়ে নিজের হ্যান্ডব্যাগটি সাফিনকে দিয়ে বললাম, যা লাগে নিতে পারো। সাফিন আমার ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে একটি মুদিখানা দোকানের দিকে ছুটল। আমি চোখে সানগ্লাস পরলাম। রোদ এসে সোজা চোখে লাগছে, তাকানো যাচ্ছে না। এই ঠাটা রোদের মাঝে শুয়ে আছে আয়মান। এত রোদের মাঝে সরছে না সে। একে হয়তো বলে পাগল। গায়ের ফর্সা রং শ্যামবর্ণ ধারণ করেছে, হয়তো রোদে পুড়ে এমন। মাথা দিয়ে ঘাম চুয়ে চুয়ে পড়ছে, গরমে এপাশ ওপাশ করছে সে। এত পরিবর্তনের মাঝে আয়মানের মাথা ভর্তি চুলগুলো আজও আছে, শুধু বেসাইজ হয়ে আছে। এরই মাঝে সাফিনকে দেখলাম দৌড়ে গেল আয়মানের কাছে। কেক, বিস্কুট, কলা, পাউরুটি সহ 2টো পানির বোতল দিল। এরপর উঠিয়ে ছায়ায় বসিয়ে পাউরুটির প্যাকেট খুলে হাতে দিল। খাবার পেয়ে বেজায় খুশি আয়মান। আমি মুচকি হাসলাম। সাফিন দৌড়ে এসে গাড়িতে বসলো। গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, জানো ভাবিমণি, এই পাগলটা না হুট করে আমাদের অফিসের পাশে আসে। সরানোর চেষ্টা করো, পারেনি। এরপর থেকে এখানেই তার স্থায়ী ঠিকানা হয়ে গেল। ওনাকে দেখলাম আর ভীষণ মায়া লাগে। যখনই এই রাস্তা দিয়ে যাই বা অফিসে আসি, ওনাকে খাবার দিই। ভালোই করেছ, বিশাল মানবতার কাজ। মানুষকে সাহায্য করা অনেক ভালো কাজ। কিন্তু ভাবি, একটা জিনিস খেয়াল করেছ? লোকটি সুস্থ থাকাকালীন নিশ্চয়ই বেশ সুন্দর ছিল। ওনার চেহারা দেখে মনে হয়। আমি জবাব দিলাম না। সত্যিই তো, হাজারো মেয়ের ক্রাশ ছিল এই আয়মান তালুকদার। তার গ্ল্যামার লুকে প্রায় অধিকাংশ মেয়ে ফিদা হতো, অথচ আজ কেউ ফিরেও তাকায় না। বাকি রাস্তাটা আর ঘুমালাম না আমি। চোখে ঘুম, কিন্তু মস্তিষ্ক জাগ্রত। পৌঁছে ডাক্তারের চেম্বারে যেতেই তিনি বললেন, হ্যালো মিসেস চৌধুরী, আশা করি ভালো আছেন। তা আপনার হাজব্যান্ড কোথায়? হ্যালো ডক্টর রায়মা, আমি ভালো আছি। আর আজকে আমার হাজব্যান্ড আসেনি, কারণ তার কাজ ছিল। বাট আমার দেবর এসেছে আমার সঙ্গে। ও, ইটস ওকে। তো চলুন আপনার চেক আপ করি। মিনিট 10 লাগলো চেক আপে। রিপোর্ট এলো ঘণ্টাখানিক পর। সব নর্মাল শুনে মনে মনে নিশ্চিন্ত হলো ধারা। এই সন্তান তার খুব শখের, আদরের। সাফিনকে নিয়ে বাড়ি ফেরার পথে আবারও দেখা মিলল আয়মানের সঙ্গে। তবে এবার আর শুয়ে নেই সে, চুপচাপ পা গুটিয়ে ঝিম মেরে বসে আছে। ধারার মাঝে এবার আর কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সোজা বাড়ি ফিরল তারা। রাফি কল দিয়ে যাচ্ছে অনবরত। ঘরে এসে কল রিসিভ করে ধারা। রাফি ব্যতিব্যস্ত হয় বলে, কল ধরছিল না কেন ধারা? বেবির পজিশন ঠিক আছে? তুমি ঠিক আছো? ডাক্তার কিছু বলেছে? ধারা হেসে বলে, এত প্রশ্ন একসঙ্গে করলে কোনটার উত্তর দেব? একটু ধৈর্য ধরো। আমার জান যাচ্ছে আর তুমি হাসছো, আর তোমায় নিয়ে ধৈর্য আমার অসম্ভব। হয়েছে হয়েছে, এবার থামো দেখি। তোমার বেবি সুস্থ আছে, ভালো আছে, লক্ষ্মী হয়ে আছে, পজিশন ঠিক আছে, হেলথও ভালো আছে। রাফি কলের অপর পাশ থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওহ গড, এবার আমি রিল্যাক্সে কাজ করতে পারবো। বাই দ্য ওয়ে, তুমি কেমন আছো? তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো? না, আমিও ঠিক আছি। তুমি থাকতে কোনো সমস্যা আমায় ছুঁতেই পারবে না। রাফি মিষ্টি হেসে বলে, লাভ ইউ সুইটহার্ট। আজ আমার ফিরতে দেরি হবে। বাবা, তুমি আর সাফিন খেয়ে নিও। পালা আমার জন্য না খেয়ে থেকো না। আগের ভাব অন্যরকম ছিল, এখন তুমি আর একা নও। তোমার ভেতর রয়েছে ছোট্ট একটা প্রাণ। নিজের জন্য না হলেও বেবির জন্য নিজের টেক কেয়ার করতে হবে তোমায়। কিন্তু তোমায় ছাড়া যে আমার একদমই খেতে মন চায় না, পেট ভরে না। তুমি নিজ হাতে খাইয়ে না দিলে তৃপ্তি আসে না। বিয়ের পর থেকে তো এটাই করে আসছি, তাই অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, আমি বরং বাবা আর সাফিনের সঙ্গে একটু খেয়ে তোমার সঙ্গে আবার খাবো। ঠিক আছে, এখন রাখছি। কল কেটে দিতে ঠোঁটের কোণে হাসি ফোটে ধারার। আজ অফিস ছুটির দিন। রাফি বেঘরে ঘুমোচ্ছে। ধারা শাড়ির আঁচল ঠিক করছে। অফিসে কিছু কাজ রয়েছে। এই কটা দিন অক্লান্ত হাড় ভাঙা পরিশ্রম করেছে রাফি। তাই ধারা আজ ঠিক করেছে রাফিকে রেস্টে দিয়ে কাজ সে করবে। যদিও প্রতিদিন একটু একটু কাজ সে করেই থাকে, কিন্তু আজ সব একা করবে, ধীরে সুস্থে। সহকারী একজন সাহায্যও করবে বটে,
ধারা শাড়ির আঁচলে সেফটি পিন মেরে রাফির কাছে বসলো। কানের কাছে ফিসফিসিয়ে বলল, এই যে মহারাজ, আমি অফিস যাচ্ছি, আপনি উঠে ব্রেকফাস্ট করে নেবেন, টেবিলে খাবার রাখা আছে। রাফি আলতো হাতে ধারাকে জড়িয়ে ধরে বলে, ছুটির দিনে অফিসে যাওয়ার কি আছে, ঘুমিয়ে যাও, বাকি কাজ আমি করে নেব। তা বললে তো চলে না, একাধারে পরিশ্রম করছো তুমি, আজ না হয় আমি একটু করলাম। ঠিক আছে, যাও, তবে দেখে শুনে। রাতে খুব বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা পানি জমেছি নিশ্চয়ই। ড্রাইভারকে বলে দেবে ধীরে গাড়ি চালাতে, আর নামবে সোজা অফিসে। কাজ শেষে আমায় কল দিও, ড্রপ করব। ধারা হ্যাঁ সূচক উত্তর দিয়ে চলে যায়। গাড়িতে বসে নিজের ফোনের কিছু মেল চেক করে। সত্যি রাস্তার অবস্থা আজ বহুত খারাপ, গাড়ি হেলছে দুলছে। ড্রাইভারকে সতর্ক করলো ধারা, আজ আর ওই স্থানে আয়মানকে দেখল না। সে জায়গা পানিতে ভরে গেছে, না জানি কোথায় আছে পাগল মানুষটা। ঠায় ঠিকানা থাকলে হয়তো ভালো জায়গায় থাকতো। এসব ভাবতে ভাবতে অফিসে পৌঁছায় সে। সিকিউরিটি ধারাকে দেখে এগিয়ে এসে বলে, আজ তো ছুটির দিন ম্যাম। কেউ তো আসেনি, আপনি একা এলেন যে? ওই অ্যাকচুয়ালি আমার কিছু কাজ ছিল, তাই এলাম। আপনি তালা খুলুন, আমি ভেতরে যাব। সিকিউরিটি চাবি দিয়ে তালা খোলে। অফিসে পা রাখে ধারা। আকাশে মেঘ দেখে ভেতরটা বেশ অন্ধকার। লাইট জ্বালায় সে। দেখতে পায় এক কোণে মেঝেতে জড়সড় হয়ে শুয়ে আছে একটি লোক। ধারা রাগান্বিত চোখে সিকিউরিটির দিকে তাকিয়ে বলে, ইনি কে, কোথা থেকে এলো? আপনারা কি করছিলেন? এভাবে যে কেউ অফিসে ঢুকে পড়ে? আপনি জানেন না এতে কত বড় ক্ষতি হতে পারে? সিকিউরিটি দৌড়ে এসে বলে, সরি ম্যাম, আমরা বুঝতে পারিনি। হয়তো দেয়াল টপকে ঢুকেছে এই লোক, দেখে সুস্থ মনে হচ্ছে না। আশা করি কোনো ক্ষতি করেনি। অনৈতিক কিছু করলে এখানে এভাবে শুয়ে থাকতো না। আমরা সরিয়ে দিচ্ছি, আপনি রিল্যাক্স হন প্লিজ। সিকিউরিটি টেনে তোলে লোকটিকে। তাকে দেখে অবাক হয় ধারা। ঘুম ঘুম চোখ নিয়ে দাঁড়িয়ে আছে আয়মান। দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, সিকিউরিটির ওপর হেলান দিয়ে আছে। একবার চোখ বুজে মাথা রাখে একজন সিকিউরিটির কাঁধে। সে আয়মানের মাথায় জোরে চড় দিয়ে বলে, লুকিয়ে অফিসে ঢুকে আবার ঘুম হচ্ছে? ধারা চিৎকার করে বলে, ওনাকে বাইরে রেখে আসতে বলেছি, মারতে নয়। সিকিউরিটি মাথা নত করে বলে, সরি ম্যাম, এমন ভুল আর করব না। ধারা কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, নেক্সট টাইম করলে সরি বলার সুযোগটাও পাবে না। এমন সময় অফিসে প্রবেশ করে রামিম সাহেব আয়মানকে দেখেই বলে, আরে এই পাগলটা এখানে যে? কাল রাতে যা ঝড় হলো, আশ্রয় না পেয়ে হয়তো এখানে এসে পড়েছে। হয়তো তাই আমরা অফিস খুলে একে এখানে শুয়ে থাকতে দেখেছি। তা নিয়ে বকাঝকা করছেন ম্যাম? রামিম সাহেব আয়মানকে ধরে বলল, ঠিক আছে, তোমরা যাও, আমি ম্যামের সঙ্গে কথা বলে নিচ্ছি। সিকিউরিটি চলে যায়। রামিম সাহেব একবার কেসে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ম্যাম, আকাশের অবস্থা তো দেখছেন, যখন তখন বৃষ্টি হবে। এক বৃষ্টির হাত থেকে বাঁচতে অসহায় পাগলটা আমাদের অফিসে আশ্রয় নিয়েছে। এখন যদি ওনাকে বাহির করে দেই, বিষয়টি কেমন লাগে না? এছাড়াও চারপাশে পানি জমেছে, কোথায় গিয়ে বসবে বেচারা? আমি বলি কি ম্যাম, আজ অফিসে তো কেউ নেই তেমন, স্টাফরাও আসবে না। আজকের দিনটা বরং ও এখানেই থাক। ধারা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, কিন্তু ওনার জন্য কিছু শুকনো কাপড়ের ব্যবস্থা করুন। পুরো কাপড় ভেজা ওনার, শীত লাগছে বেশি, দেখছেন না কেমন কাঁপছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, আমি ওকে নিয়ে যাচ্ছি। আপনি যান আপনার কেবিনে। আমি হাঁটা ধরলাম। মনে মনে ভাবলাম, বারবার কেনই আয়মানের সঙ্গে আমার দেখা হয়, আর আয়মানকে মারায় আমার এত রাগই বা হলো কেন? আমি কি আয়মানের প্রতি এখনও দুর্বল? না না, এসব হতেই পারে না। আমি রাফির স্ত্রী, তার হবু সন্তানের মা। এসব ভাবলে চলবে না, আমার স্ট্রং হতে হবে। নিজের কেবিনে এসে বসে কাজ করছিলাম। ঘণ্টাখানিক পর রামিম সাহেব আয়মানকে নিয়ে এসে বলল, ম্যাম, আমার এক্ষুনি যেতে হবে। আমার ওয়াইফের ডেলিভারি পেন উঠেছে, হাসপাতালে নিতে হবে। আমি এই পাগলকে আপনার কেবিনে রেখে যাচ্ছি। অফিসে কেউ নেই, অন্য কোথাও রাখলে কিছু করে বসতে পারে। পাগল মানুষ তো। আপনি একটু দেখবেন, আর বাড়ি ফেরার সময় সিকিউরিটিকে বলে একে ভালো কোনো জায়গায় রেখে আসতে বলতে পারেন। এখন আমি যাচ্ছি। রামিম সাহেব ছুট লাগালো।
আমি কিছু বলতে চেয়েও পারলাম না। স্ত্রীর অসুস্থতায় স্বামীর পাশে থাকা দায়িত্ব। আমি পড়লাম মহা বিপদে। একে তো আয়মানের থেকে নিজেকে দূরে রাখতে চাচ্ছি, তার মাঝে একে এনে আমার কেবিনে রেখে গেল। এবার কি করি আমি? রাফিকে কিছু বললে এক্ষুনি ছুটে আসবে, কিন্তু আয়মানকে দেখে সেদিনের প্রশ্নগুলো আবারও করতে পারে। সেদিন বেঁচেছি দেখে যে আজও বাঁচব তা তো না, তাই যা করার আমাকেই করতে হবে। আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে আয়মান, কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। এদিকে কাজে আমার একদমই মন বসছে না, চরম বিরক্তি কাজ করছে। এভাবে কেউ তাকিয়ে থাকে? যদিও পাগল মানুষ, কিন্তু তবুও বিব্রত হচ্ছে। আমি ডেস্কের ওপর ধপাস করে একটি ফাইল রাখলাম। আয়মান যেন কিছুটা চমকে উঠল, তারপর নিচের দিকে তাকালো। এবার বেশ স্বস্তি পেলাম। নিজের কাজে মনোযোগ দিলাম, কিছু হিসাব নিকাশ করছিলাম আর পুরনো রেকর্ড চেক করছিলাম। হঠাৎ আয়মান দৌড়ে এলো, আমার দিকে ঝুঁকলো। আমি পেছন দিকে হেলে পড়লাম। কি করতে চাচ্ছে আয়মান? আমায় স্পর্শ করবে নাকি? একটি সাদা পেপার ও একটি পেন নিয়ে আবার নিজের স্থানে বসলো। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। দীর্ঘশ্বাস ফেললাম। একটুর জন্য যেন প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। পেপার নিয়ে কি যেন লিখছে আয়মান। আমি সেদিকে পাত্তা দিলাম না। পাগল মানুষ কি আর লিখবে? নিজের কাজ করছিলাম আপন মনে। রাফির কাছে হয়তো খবরটি পৌঁছায়নি, না হলে এতক্ষণে চলে আসতো। সিকিউরিটিরা জানায়নি বোধহয়, জানাবি বা কি করে? এখানে গাফিলতি তাদের, উল্টো ঝাড়ি খেত। নিজের ফোন নিয়ে কটা বাজে চেক করলাম। হাসির শব্দ এলো, সামনে তাকালাম। আয়মান হাসছে পেপার দেখে। আজও একই রকম সুন্দর তার হাসি। এক মুহূর্তের জন্য আমি বিভোর হয়ে গেলাম। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হঠাৎ ফোনে টুংটাং আওয়াজে ধ্যান ভাঙল। রাফি টেক্সট দিয়েছে, আমি ঠিক আছি কিনা জানতে চাচ্ছে। আমি রিপ্লাই করলাম। আয়মান আবারও হাসলো। কি দেখে হাসছে ইনি? ধারার মনে প্রশ্ন জাগে। উঠে দাঁড়িয়ে আয়মানের দিকে এগিয়ে যেতে আমায় দেখে পেপারটি লুকালো। আমি কিঞ্চিত এসে বললাম, কি লিখেছ? আমায় দেখাও। আমি তোমার কোনো ক্ষতি করব না। মনটা যেন নরম হলো আয়মানের। কিছুক্ষণ শান্ত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে থেকে পেপারটি এগিয়ে দিল। আমি হাতে নিতেই চমকে উঠি। অগোছালোভাবে ধারা লেখা কাগজে, তাও বেশ কটি লেখা। কোনোটা শুদ্ধ, কোনোটা বা অশুদ্ধ। আমি আয়মানের দিকে তাকাতেই দেখলাম মাথা চুলকাচ্ছে সে। এত কিছুর মাঝেও আমার নামটি মনে রেখেছে আয়মান। ভাবতে অবাক লাগে, এই পুরুষটি একদিন আমায় ঠকিয়েছিল চরমভাবে। পুনরায় টেবিলে গিয়ে বসলাম। পানি খেলাম, গলা শুকিয়ে আসছে। খিদেও পেয়েছে ভীষণ। রহিমা আন্টি 2 বাটি ভর্তি খাবার দিয়ে দিয়েছে। একটা বাটি খুলতেই দেখলাম আয়মান তাকিয়ে আছে খাবারের দিকে। মনে হয় আজ খায়নি সারাদিন। মায়া লাগলো আমার। সেই বাটির পুরোটা খাবার তাকেই দিলাম, অন্যটা আমি খেলাম। আয়মানের খাওয়ার ধরন অন্যরকম, প্রচণ্ড এলোমেলো, একজন পাগলের যা কাজ আর কি। খাওয়া শেষে পানি দিতে গেলাম। বোতল সহ আমার হাত আঁকড়ে ধরল সে। তারপর মুখপানে তাকিয়ে ছেড়ে দিল হাত। শুধু পানির বোতলটাই নিল। মনে অদ্ভুত অনুভূতি হলো আমার। নার্ভাস লাগলো। বুকের ধরফরানোর গতি বৃদ্ধি পেল। দ্রুতই টেবিল থেকে কাগজপত্র নিয়ে বাইরে এলাম। যেন এক শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছিল। আবারও কাজে মন দিলাম। এবার আর কোনো চিন্তা মস্তিষ্কে আসতে দিলাম না। টানা 3 ঘন্টা কাজ করে ব্রেক নিলাম। একটু হাঁটাহাঁটি করলাম। নিচে গিয়ে দোকান থেকে 1 কাপ কফি কিনে এনে পান করলাম। শরীরটা ভালো লাগছে না আর, মাথা ঝিমঝিম করছে। বাড়ি যাওয়া উচিত এখন। কেবিনে গিয়ে দেখলাম আয়মান নিচে শুয়ে আছে। প্রচণ্ড কাঁপছে সে। আমি তড়িঘড়ি এগিয়ে এসে কপালে আঙুল ছোঁয়ালাম। গা গরম ভীষণ, জ্বর এসেছে প্রচণ্ড। সারা রাত ভেজার ফলে হয়তো এই অবস্থা। এদিকে মাথা ব্যথা শুরু হয়েছে আমার। বাড়ি যাওয়াটা খুব প্রয়োজন, কিন্তু একে এভাবে রেখে কিভাবে যাই? কোনো মেডিসিনও নাগালে নেই। লিফটে করে নিচে নেমে দেখি সিকিউরিটি কেউ নেই। আমি তৎক্ষণাৎ কল করলাম। তারা জানালো কিছুটা দূরে হোটেলে খেতে গিয়েছে তারা। সকালে নাকি খায়নি। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমায় টেক্সট দিয়ে চলে গিয়েছে। আমি ফোন চেক করে দেখলাম সত্যি সত্যি টেক্সট এসেছে, কিন্তু ফোন তখন টেবিলে ছিল, আমি বাইরে ছিলাম। একবার ভাবলাম তাদেরকে আসতে বলি। পরক্ষণে মনে হলো
খাবার খেতে বসে রেখে আসাটা ভালো দেখাবে না, যেহেতু তারা খুবই পরিশ্রমী। মানুষের প্রতি সদয় হওয়া উচিত। রাফিকেও কল করতে পারবো না। আয়মানকে দেখে নানান প্রশ্ন করবে সে। যদি জেনে যায় এটাই সে আয়মান, তাহলে কি ভাববে? এক ঘরে এতক্ষণ ছিলাম দুজনে। পাগল হলো প্রাক্তন তো। রাফি মাইন্ডে নিতে পারে, তার মধ্যে এসব তাকে জানায় উনি। তাহলে এবার কি করব? অসুস্থ মানুষ একা রেখে যাওয়া সম্ভব নয়। এতটা নির্দয় আমি নই। হোক সে শত্রু আমার। আকাশের অবস্থাও ভালো নয়। রাফি কিছুক্ষণের মধ্যে ফিরতে বলেছে। এই শহরে আয়মানের পরিচিত বলতে বর্তমানে শুধু অনিমাই আছে। আমি একান্ত বাধ্য হয়ে অনিমাকে কল দিলাম। নাম্বার আগে থেকেই ছিল। অনিমা রিসিভ করে চিনতে পারল না। আমি পরিচয় দিয়ে বললাম আয়মানকে নিয়ে যেতে। কল কেটে দিলাম কিছু বলার সুযোগ না দিয়ে। আমি জানিও আসবে। লোকেশন টেক্সট করে দিলাম। উপরে গিয়ে আয়মানকে ধরে উঠালাম। বেচারা প্রচণ্ড দুর্বল, আমার ওপর ভর দিয়ে হাঁটছে। অফিসে রেখে যাওয়া উচিত হবে না। আমি তো আর সারাদিন থাকবো না এখানে। লিফটে উঠতে আমার এক হাত শক্ত করে চেপে ধরে সে। হয়তো ভয় পাচ্ছে, তাই কিছু বললাম না। নিচে নেমে গাড়ির কাছে এলাম। ড্রাইভারকে বললাম আয়মানকে ধরতে একটু। আমার ওপর চাপ পড়ছে। ড্রাইভার তাই করলো। গাড়ির দরজা খুলে রেখে বসলাম আমি। অনিমার জন্য অপেক্ষা করলাম। মিনিট 10 পর এলো সে। আয়মানকে দেখা মাত্রই জড়িয়ে ধরল। কান্না ভেজা কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলে তুমি ভাই? কত জ্বর তোমার গায়ে? আমি হাত বের করে একটি ওষুধের প্যাকেট দিয়ে বললাম, এগুলো খাইয়ে দেবেন, ঠিক হয়ে যাবে। অনিমা আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে ওষুধের প্যাকেট নিয়ে ঢিল দিয়ে বলল, আপনার মতো স্বার্থপরের ওষুধ চাই না আমাদের। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে ধারা। মনে কত শত চিন্তা। অনিমা কেন তার সঙ্গে রুট ব্যবহার করলো? সে তো কোনো অন্যায় করেনি। করেছে তো অনিমা রায়মান। একজন বিবাহিত পুরুষের সঙ্গে দিনের পর দিন অবৈধ সম্পর্ক করেছে, আর আমি প্রতিবাদ করাতেই দোষী। এ কেমন বিচার? এ কেমন নীতি? রাফি এসে পেছন থেকে জড়িয়ে ধরে ধারাকে। কানের কাছে ফিসফিসিয়ে বলে, কি ভাবছো ধারা? কিছুদিন থেকেই দেখছি তুমি অনেক অন্যমনস্ক থাকো। কি এত ভাবো সারাদিন? ধারা আমতা আমতা করে বলে, কিছু না, আমি নিচে থেকে আসছি, তুমি বসো। ধারা নিচে নেমে সোফায় বসে। একা থাকতে ইচ্ছে করছে খুব। মস্তিষ্কে বারবার অনিমার বলা স্বার্থপর কথাটি কানে বাজছে। অনিমা ছিল তার সবচেয়ে ভালো বন্ধু। ছোট থেকে এতিমখানায় বড় হয়েছে ধারা। এসএসসি কমপ্লিট করার পর কিছু টিউশন জোগাড় করে নিজের পছন্দ মতো কলেজে ভর্তি হই। কাছে পিঠের এক গার্লস হোস্টেলে উঠলাম। তখন আমার উঠতি বয়স। রুমমেটদের সঙ্গে বেশ ভাব, তবে অনিমার সঙ্গে একটু বেশি জমেছিল আমার। সবচেয়ে প্রিয় বন্ধু সে ছিল আমার। দুজনে একসঙ্গে ঘুরতাম ফিরতাম। একই কলেজে পড়তাম আমরা। অনিমা আমায় একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করে দেয়। সে নিজেও করত সেই জব। দুজনের সম্পর্ক বেশ ভালোই চলছিল। এর মাঝে আবির্ভাব ঘটে আয়মান তালুকদারের। একজন সফল বিত্তশালী ব্যবসায়ী ছিল সে। সেদিনটা ছিল রবিবার। অনিমা কলেজ আসেনি, আমি একাই এসেছি। ভর দুপুরে কলেজ শেষ করে হোস্টেলে ফিরছিলাম হেঁটে হেঁটে। কিছু পেপারস দেখতে দেখতে রাস্তা পার হচ্ছিলাম আমি। হঠাৎ একটি রিক্সা পাশ দিয়ে চলে যেতে নিলে কেউ ছোঁ মেরে সরিয়ে নেয় আমায়। ফলস্বরূপ ছেলেটির ভ্রু কেটে যায় রিক্সার লোহার দণ্ডের ছোঁয়া লেগে। আমি তৎক্ষণাৎ এগিয়ে এসে বলি, আপনি ঠিক আছেন? লাগেনি তো? আই এম সরি, আমি অন্যমনস্ক ছিলাম। ছেলেটি এক হাত কপালে চেপে রাস্তার একপাশে আসে। আঙুলের ফাঁক গড়িয়ে রক্ত পড়ছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। ওনাকে নিয়ে দ্রুত একটি ফার্মেসিতে নিয়ে যাই। ডাক্তার ব্যান্ডেজ করে দিয়ে কিছু ওষুধ দেয়। ছেলেটি আবার কিছুটা সুস্থ অনুভব করে আমার দিকে ঠিকমতো লক্ষ্য করে। লালচে চুলগুলো কপালে ছেয়েছিল তার। চোখের মনি কালো কুসকুসে। গায়ের রং হলদে ফর্সা, ফিটনেস বডি। আমি মাথা নিচু করে আবারও ক্ষমা চাই। আমাকে বাঁচাতে গিয়ে আহত হলো ছেলেটি। তিনি কিঞ্চিত হেসে বলেন, ইটস ওকে, আমি এ পথ দিয়ে যাচ্ছিলাম। আপনাকে দেখলাম আনমনে হাঁটছেন। পাশ দিয়ে একটি রিক্সা যাচ্ছিল। আপনার গায়ের সঙ্গে ধাক্কা লাগলে ভীষণ ব্যথা পেতে পারতেন। কেননা রিক্সাওয়ালাটি তখন ফোনে কথা বলে ব্যস্ত, তাই উপায় না পেয়ে আমি এগিয়ে এলাম। আমি কিছু নোটস চেক করছিলাম, তাই খেয়াল ছিল না।
তবে রাস্তায় কখনো আর এই ভুল করবেন না। দেখে শুনে চলাচল করবেন। যে কোনো সময় বাজে কিছু হয়ে যেতে পারে। এখন এসব বাদ দিন, চলুন আপনাকে ড্রপ করে দিই। আপনার বাসা কোথায়? না না, তার কোনো প্রয়োজন নেই। আপনি আমার হেল্প করেছেন, উল্টা আমারই উচিত আপনাকে পৌঁছে দেওয়া। ছেলেটি এবার ঘাড় উঁচিয়ে বলে, আমার গাড়ি আছে, আমি চলে যেতে পারবো। বলার জন্য থ্যাঙ্কস, আমি এখন আসি। ভাগ্যে থাকলে আবার দেখা হবে। বিরাট একটি গাড়িতে গিয়ে বসলো সে। আমি দাঁড়িয়ে দেখলাম শুধু। ছেলেটি চলে যেতে হোস্টেলের পথে হাঁটা দিলাম। মনে মনে ভাবলাম, বর্তমানের এই সমাজেও ভালো মানুষ আছে কিছু, না হলে নিজের কথা না ভেবে আমার হেল্প করে। হোস্টেল ফিরে শাওয়ার নিলাম। এই ব্যাপারে আর কাউকে কিছু বলিনি অনিমাকে ছাড়া। সব শুনে অনিমাও অবাক হয়েছে বেশ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। দুজন রুমমেট সহ আমিও অনিমা পড়তে বসেছি। এমন সময় অনিমার ফোনে কল এলো। কল রিসিভ করে সালাম দিয়ে কথা বলল সে। কিছু সময় পর কেটে দিয়ে সকলের উদ্দেশ্যে বলল, গাইস, আমার ফুফাতো ভাই নিচে দাঁড়িয়ে আছে। ফুফু তার কাছে কিছু খাবার পাঠিয়েছে আমাদের জন্য। আমি চাচ্ছিলাম ভাইকে রুমে নিয়ে আসতে। কখনো তো আসে না রুমে, এবার নিয়ে আসবো। এত কষ্ট করে এসেছে সে, রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। আমি অনিমার কাছে গিয়ে বললাম, কি রে, আগে তো কখনো তোর ফুফাতো ভাই আসেনি, আর এ ব্যাপারে বলিসও নি তুই। তুই তো এলি কিছুদিন, জানবি কি করে? দাঁড়া, আমি নিয়ে এসে পরিচয় করিয়ে দিই। বাকি দুজন রুমমেটও সায় দিল। প্রথমত টেস্টি খাবার, দ্বিতীয়ত ভীষণ হ্যান্ডসাম নাকি সেই ছেলে। যদিও রুমে কখনো আসেনি, বারান্দা থেকে দেখেছে তারা। আমি আমার একজন রুমমেটকে গিয়ে বললাম, আমরা একজনের বাসায় ভাড়া থাকি, এভাবে একটা ছেলেকে নিয়ে আসা কি ঠিক হচ্ছে? কামন ধারা, এখানে খারাপের কি দেখলি তুই? আর বাড়িওয়ালা আপাতত নেই বাড়িতে, এবং এলাকার মানুষও জানে অনিমার ভাই সে। সুতরাং প্রবলেমের কিছু নেই, তো রিল্যাক্স থাক। আমি আর কিছু বললাম না, মাথায় ঘুমটা দিয়ে কিচেনে গেলাম। অপরিচিত কারো সামনে যেতে কেমন যেন বিব্রত লাগে তাই। অনিমার সেই ভাই এলো রুমে। আমি চোখের দেখাও দেখলাম না। দুজন রুমমেটকে দেখলাম খুশিতে গদগদ হয়ে কিচেনে এলো। বলল, ধারা, তুই পিরিচে বিস্কুট, চানাচুর, কেক নিয়ে আয় প্লিজ। প্রথমবার এসেছে এখানে, খালি মুখে তো আর রাখা যায় না। যতটা পারি সম্মান করব। এছাড়া উনি প্রায় ওনার মায়ের হাতে রান্না খাবার আমাদের দিয়ে যান। দুজনে বলেই খালাস। আমি পড়লাম মহা মুশকিলে। সামনে যেতে চাচ্ছিলাম না আমি, কিন্তু কি আর করার। কিছু শুকনো খাবার সাজালাম। হোস্টেলে যারা থাকে শুকনো খাবার তাদের কাছে থাকি, শুধু চানাচুর বিস্কুট তো আর দেওয়া যায় না। তাই সঙ্গে আমি একটি ডিমের অমলেট করলাম। মাথায় ঘোমটা দিয়ে গেলাম সেখানে। সোফায় বসে আছে একটি ছেলে। খাবার সামনে রেখে আর চোখে তাকাতে ভীষণ অবাক হলাম। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।